ভরের একক, এজন্য আণবিক ভরের একক। আণবিক যে ভরের একক, ভরের ইউনিট হিসেবে আমরা লিখি গ্রাম পার মোল। গ্রাম পার মোল কেন লেখা হয়? কারণ এত গ্রাম এত মোল, গ্রাম পার মোল দেখা। যদি তোমার এক্সাম্পল দেই যে 1 মোল পানি ইকুয়াল টু 18 গ্রাম, এটা হচ্ছে আধুনিক সংজ্ঞা। 1 মোল পানি ইকুয়াল টু কি? 18 গ্রাম পানি। তো এখান থেকে আমরা আণবিক ভরটা বের করে ফেলতে পারতেছি। কিন্তু এই আণবিক ভর প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে আণবিক ভর হইলেও আয়নিক যৌগের ক্ষেত্রে ভালো করে বুঝবা, আয়নিক যৌগের আণবিক ভরকে ফর্মুলা ভর অথবা সংকেত ভরও বলা হয়। তোমাদের অ্যাডমিশন কোর্স আমি চালু করব, অ্যাডমিশন কোর্স আমি নিব, অ্যাডমিশন কোর্সটা আমি নিব এবার তোমাদের। এটা 4000 টাকায় তোমরা ভর্তি দিতে পারবো, এটা 6000 টাকা। মোটামুটি আমি অ্যাডমিশন কোর্সটা চালু করব, তোমাদের সময় অ্যাডমিশন কোর্স আমি অবশ্যই রান করবো একটা। এটা একটু মনে রাখবা যে আয়নিক যৌগের ফর্মুলা ভর, আয়নিক যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ভর কত, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ভরটা কত? সোডিয়াম ক্লোরাইডের ফর্মুলা ভর কত? 58.5, 58.5 গ্রাম পার, ঠিক আছে? গ্রাম পার মোল। তো এই জিনিসটা হচ্ছে মোলের আধুনিক পরমাণুর সংখ্যা। গেল, খুবই ভালো কথা। যদি মোলের আধুনিক সংখ্যায় চলে আসি আমি, মোলের যদি তুমি আধুনিক সংজ্ঞায় চলে আসো, সেই ক্ষেত্রে আসতে হবে কয়েকটা স্কেল অনুপাতে মোলের আধুনিক সংজ্ঞা করা যায়। আমি আবার বলি, কয়েকটা স্কেল অনুপাতে। দেখো, কয়েকটা স্কেল অনুযায়ী করা যায়। তার মধ্যে একটা হচ্ছে কার্বন স্কেল, একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, আর একটা অক্সিজেন স্কেল। একটু দেখবা যে কার্বন স্কেল, হাইড্রোজেন স্কেল এবং অক্সিজেন স্কেল, খুবই ভালো। এটা দেখবা যে আসলে কিভাবে কি করা হয়, তোমাদেরকে কিভাবে যে পড়াবো সেটা বুঝবা। যারা যারা ভর্তি হয় নাই ওদেরকে একটু বুঝাও বুঝাও। কান্দে দিবে না রে, কান্দে দিবে একদম। দাস মানে উঠে যাবে এমন অবস্থা হয়ে যাবে। এখন তো কিছু বুঝবে না, বুঝবে কাল যখন পার হবে বড় বড় আল। আমার কাছেই পড়তে হবে সেটা না, ভালো জায়গায় পড়ুক, কিন্তু কথা হচ্ছে যে বাঁশ যেন না খায়। আর প্রথম কথা হচ্ছে বাঁশ খাওয়া যাবে না। আকাশে উঠে যাবে বাঁশ খেলে, আকাশে তারা হয়ে যাবে তারা, আকাশে তারা হয়ে যাবে বাবুরা, আকাশে তারা হয়ে যাবে তারা। তো প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা আহ, জিনিসের একটা সিকোয়েন্স আছে, প্রত্যেকটা জিনিসের একটা মডিফিকেশন আছে। সেই প্রত্যেকটা জিনিসের মডিফিকেশন থেকে শুরু করে সিকোয়েন্স থেকে শুরু করে তোমাকে জানতে হবে যে আসলে পড়াচ্ছে কিভাবে বা পড়া হচ্ছে কিভাবে। এই জিনিসগুলো যদি তুমি না জানো তাহলে তোমার আসলে বেঁচে থাকে লাভ নেই, মিটে যাও, ঠিক আছে? আর যারা যারা পুলিয়া, যে সকল পুলিয়া এখন পর্যন্ত ক্লাস করতেছিস না টাকা দিয়ে কিনে কোর্স, লাথি মারে আসমানে তুলে দিব আমি তোদের। অমানুষ কোথাকার সব, রাধা কোথাকার।
কি বলবো আর, এত পুলিয়া মাইনসা হয়নি, তো গাধাও হয় নাকি মাইনস, মানুষের তো এত গাধা হয় না। চলে আসি, এই কার্বন স্কেলটাকে আবিষ্কার করে, হাইড্রোজেন স্কেলটাকে আবিষ্কার করে, অক্সিজেন স্কেলটাকে আবিষ্কার করে, বল। কার্বন স্কেলকে আবিষ্কার করে, হাইড্রোজেন স্কেলকে আবিষ্কার করে, আর অক্সিজেন স্কেলটাকে আবিষ্কার করে। ফার্স্ট পেপার আমি তোদের পড়াবো না, ফ্রি যা ভাবতেছি। এত বেয়াদব তোরা যে তোদের আসলে ফার্স্ট পেপার পড়া আমার কোনো লাভ নেই, লস। বলতে পারবি কে কে আবিষ্কার করে এটা? দেখ, হাইড্রোজেন স্কেলটা আবিষ্কার করছিল বিজ্ঞানী ডাল্টন। আমার আসলে পোলাপান না থাকলে ভাল লাগে না। দেখ, হাইড্রোজেন স্কেলটা আবিষ্কার করছিল বিজ্ঞানী ডাল্টন 1803 সালে। সরি, কার্বন স্কেল, কার্বন স্কেল তো আইইউপিএস, সরি ভুল লিখলাম। হাইড্রোজেন স্কেলটা আবিষ্কার করছে ডাল্টন। অক্সিজেন স্কেল আবিষ্কার করে বিজ্ঞানী স্টাস। কার্বন স্কেল আইইউপিএস। তো তিনটা স্কেল অনুপাতে তোরা নামকরণ করতে পারবি বা সংজ্ঞায়িত করতে পারবি। সংজ্ঞায়িত কিভাবে করে সেটা একটু দেখাই দিই। তো তিনটা স্কেল অনুপাতে যখন তুই সংজ্ঞায়িত করতে পারবি, তখন দেখ সর্বপ্রথম যেটা হয় যে মূলের আধুনিক সংজ্ঞায় যদি আমরা আসি, মোল বলতে কি বুঝো? কার্বন স্কেল অনুযায়ী এটা যে কোনোটাই হতে পারে, এটা পরিবর্তনশীল হতে পারে। কার্বন স্কেল অনুযায়ী, ভালো করে বুঝো, কার্বন স্কেল অনুযায়ী 12 গ্রাম কার্বন, 12 গ্রাম কার্বনে যদি 6.023 ইন্টু 10⁻23টি কার্বন পরমাণু, 3টি কার্বন পরমাণু, তো তুমি জানো যে 1 মোল ইকুয়াল টু এতটি। দুইটা জিনিস বুঝবা, 1 মোল ইকুয়াল টু এতটি অনু পরমাণু বা আয়ন। আমরা একটু আসবো এরপরে এটাতে। তো এটা যদি থাকে, তাহলে কোন পদার্থে, অন্য একটা পদার্থে, মনে করো কোনো একটা পদার্থ, মনে করো কোনো একটা পদার্থ এক্স, কোন পদার্থের যত গ্রাম ভরে, কোন পদার্থের যত গ্রাম ভরে ওই সমসংখ্যক, ওই সমসংখ্যক অণু পরমাণু বা আয়ন, অণু পরমাণু বা আয়ন থাকে, তাকে ওই পদার্থের, কোন পদার্থ, এই কোন পদার্থ, বুঝতে পারছো? তাহলে 1 মোল ইকুয়াল টু, তুমি এখানে জানতে পারতেছো 1 মোল অণু পরমাণু আয়ন বন্ধন ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23। এটা একটা সংখ্যা, আমি আবারও বলি, এটা একটা সংখ্যা, এটা হচ্ছে সংখ্যা। এটা কি বলো দেখি, একটা সংখ্যা, ঠিক আছে?
আমি আবারও বলি, এটা একটা কি সংখ্যা। ক্লিয়ার হয়েছে এইটুকু জায়গা? তাহলে আধুনিক সংখ্যা পারবা? আচ্ছা, যদি এরকম বলি যে এক মোল ইলেকট্রন, কয়টি ইলেকট্রন? 6.023 10^23। যদি এরকম বলি এক মোল সোডিয়াম প্লাস, তাহলে কি হবে? এটা ইকুয়াল টু সোডিয়াম প্লাস আয়ন ইকুয়াল টু 6.023 ইন্টু 10^23টি সোডিয়াম প্লাস আয়ন। সো তোমার এক মোলের ক্ষেত্রে তুমি ইজিলি এগুলা কি করতে পারবা? ইজিলি কনভার্ট করে নিতে পারবা। এক মোলের ক্ষেত্রে কি করতে পারবা? এটা ইজিলি কনভার্ট করে নিতে পারবা। কথা বুঝতে পারছো কিনা বলো? আর কথা বুঝতে পারছো কিনা বলো? আমার কথা বোঝা গেছে কিনা বলো? কথা বোঝা গেছে কিনা? আচ্ছা, একটু কথা বোঝা গেছে কিনা তাড়াতাড়ি বলতে হবে। এখন চলে আসি, ভাইয়া একটা জিনিস মজা শিখাই। ডিফারেন্স বিটুইন মোল এবং মোল। ডিফারেন্স বিটুইন মোল অ্যান্ড মোল। মোল অ্যান্ড মোল, ভালো করে বুঝবো। একটু বোঝার চেষ্টা করো। ডিফারেন্স বিটুইন মোল অ্যান্ড মোল, দুইটা দুই রকম জিনিস, ঠিক আছে? দুইটা দুই রকম জিনিস। আচ্ছা, আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? তোমরা কোনো কমেন্ট করতেছো? সেটাও তো দেখা পাই না। তোমরা যে কমেন্ট করতেছো কিনা এটাই তো জানি না আমি। আচ্ছা, চলে আসি। এগুলা আসলে বললাম তো, এগুলা আসলে অনেকেই বলবা যে ভাইয়া এই সেই, ভাইয়া আমার ইয়ে, কথা হচ্ছে যে তোমার আহ, দুইটা দুই রকম জিনিস। মোল এবং মোল দুইটা সেম না। আবারও বলি, মোল এবং মোল দুইটা, এই দুইটা সেম না। দে আর নট সেম। এরা হচ্ছে সেম না। অনেকেই বলো সেম। তো ভাইয়াকে বলা যায় যে মোলটা কি জিনিস। এই মোল আহ একটা সংখ্যা মনে করো, একটা সংখ্যা। এই মোলটা মনে করো একটা সংখ্যা, মনে করো 1 মোল ইকুয়াল টু 6.023 ইন্টু 10^23। এটা হচ্ছে একটা সংখ্যা, অ্যাভোগাড্রো নাম। এ মোল ইজ জাস্ট এ নাম্বার। এটা ইজ জাস্ট এ নাম্বার, জাস্ট এ নাম্বার। মোল ইজ জাস্ট আ নাম্বার। যেমন মনে করো, জাস্ট আ নাম্বার যদি বলে করো, লাইকে মনে করো 1 ডজন অফ এগ। 1 ডজন অফ এগ মানে কি? 12।
ঠিক আছে, 12 টাইপ অফ এক্স। ওকে, ডান। এখন চলে আসি, মোলটা কি জিনিস? হ্যাঁ, মোলটা কি জিনিস? এটা হচ্ছে, মোলটা হচ্ছে তোমার, মোল আমি ইংলিশে লিখবো, ইজ শর্ট হ্যান্ড ফর মোলার। এই ইউনিট অফ মেজারমেন্ট টু মোল পার লিটার, ভালো করে বুঝবা। মেজারমেন্ট অফ মোল পার লিটার, দ্যাট মিনস ইউনিট অফ মেজারমেন্ট অফ এই মোল পার লিটার, মোলস পার লিটার। তো এইটাকে আমি মোল লিখতে পারি, এইটাকে আমি কি লিখতে পারি? মোল লিখতে পারি। তাহলে এই মোল এবং মোল, এমওএলই আর এমওএল, ইট ইজ কোয়াইট ডিফারেন্ট। বোঝা গেছে কিনা বল? দে আর কোয়াইট ডিফারেন্ট। তিনজন ক্লাস করলে লাথি মারে ক্লাস গুলা, মানে একটু মানে ইয়াদব পোলা পাইরা। 1,000 টাকার কোর্স তো গায়ে লাগে না, না? 1,000 টাকার কোর্স কোনো গায়ে লাগে না। আমি দিতাম 5,000 টাকা, 7,000 টাকার কোর্স। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, ঠিক আছে। মোল এন্ড মোল পর্যন্ত আমরা চলে গেলাম। চলে আসি। আহ, হ্যাঁ, এই মোলারিটি ইকুয়াল টু হচ্ছে মোলার, এই যে এম। ঠিক আছে, মোল পার লিটার ইকুয়াল টু এম। ঠিক আছে, যদি তুমি মোল লেখো তাহলে এইভাবে লিখতে হবে, 5m টাকে তুমি এইভাবে লিখতে পারো, 5 মোল অফ সলিউশন, এটাকে লিখতে পারো। ঠিক আছে, আমার মেজাজ খারাপ হইলে বিশ্বাস কর, বলবো যে আরো 4,000 টাকা করে দিয়ে কোর্সে ভর্তি হ। মেজাজ খারাপ করিস না আমার, বিশ্বাস কর আমি এটা করতে পারি, আর নাহলে সবার টাকা ফেরত দিয়ে দেবো। এরপরে এই কোর্সটা যাবে 5,000 টাকা, কনফার্ম থাকে এই কোর্সটা আমি 5,000 টাকায় লঞ্চ করবো, 100%। এই কোর্স আমি 5,000 টাকায় যদি লঞ্চ করতে না পারছি তাহলে আমাকে সেম কোর্সে আমি লঞ্চ করবো 5,000 টাকায়। চলে আসি, মোল অ্যান্ড মোল সম্পর্কে তুমি জানো। এরপরে চলে আসছি যে ভাইয়া সব কিছু তো বুঝলাম, তাহলে যদি এখানে দেখ অনুশীলনের 3.1 একটা এমসিকিউ আছে, সেই এমসিকিউটাতে কি বলা আছে? এমসিকিউতে বলা আছে 1 মোল পানি ইকুয়াল টু, 1 মোল পানি ইকুয়াল টু, 1 মোল পানি ইকুয়াল টু কত গ্রাম পানি? বাংলায় ছিল, তাহলে আমি কি বলছি? মোল একটা জাস্ট লাইক এ নাম্বার। তো এত গ্রাম পানি ইকুয়াল টু তোমাকে কি করতে হবে? এত গ্রাম পানি ইকুয়াল টু, তুমি বুঝতেই পারছো এটা 18 গ্রাম পানি। ঠিক আছে, আর তুমি এখানে বলতে পারো ভাই 18 গ্রাম পানি হবে না 18.2 গ্রাম পানি হবে? এখানে 18.02 গ্রাম হবে, 18.02 গ্রাম পানি হবে। এটার অ্যান্সারটা এটা হবে। শুধু 18.0 গ্রাম, 02 গ্রাম হবে না, কারণ ওইটা পানি বলা আছে 3.1-এ। দেখো, 3.1 এমসিকিউতে বলা আছে, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কি করতে হবে ভাইয়া? বুঝতে হবে, প্রচুর বুঝতে হবে এই জিনিসটা। যদি এই জিনিস না বুঝো তাহলে কিছু করা। এই জিনিস যদি তুমি না বুঝো তাহলে তোমার কিচ্ছু করার নেই। এই জিনিস তোমাকে বুঝতে হবে, তোমাকে বারবার বুঝতে হবে, বারবার করতে হবে।
যাই হোক, আমরা আমাদের পড়ালেখায় চলে আসি। আমরা পড়তেছিলাম মূল সংখ্যা নিয়ে। আমরা পড়তেছিলাম কি সংখ্যা নিয়ে? মূল সংখ্যা নিয়ে। চলে আসি। এরপরে একটা সূত্র লিখে দিব, যেটাকে বলা হয় যুগান্তকারী সূত্র। বলতে পারবো একটি যুগান্তকারী সূত্র তোমার বলতে পারো। এই সূত্রটা তুমি যদি করতে পারো, পুরা এই চ্যাপ্টার কভার হয়ে যাবে একই সূত্র দিয়ে। আমরা এই পুরো চ্যাপ্টারটা কভার করবো একটা সূত্র দিয়ে। চলে আসি। n ইকুয়াল টু ডাব্লু বাই এম ইকুয়াল টু ভি ভাগ 22 ইকুয়াল টু ভি ভাগ 24.78। এই এক জিনিস আর কত পড়াবো? ইকুয়াল টু ভি ভাগ 24.04 ইকুয়াল টু ভি এক্স ইকুয়াল টু তোমার এন ভাগ এন ইকুয়াল টু পিভি বাই আর ইকুয়াল টু পি ইন্টু পার্সেন্ট ইন্টু 10 হচ্ছে এম। ভি ইন্টু পার্সেন্ট ইন্টু 10 ভাগ কি এম হবে এই জায়গায়। আমি এগুলো সব দেখাবো তোমাকে। এম ইকুয়াল টু পি ইন্টু রো ইন্টু পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই এম। সো এই প্রত্যেকটা জিনিস তোমাকে এখানে বুঝতে হবে। প্রত্যেকটা জিনিস তোমাকে এখানে কি করতে হবে? বুঝতে হবে। ভাই এগুলা কি কি জিনিস আপনি বলেন, আমি বলবো। এন হচ্ছে মূল সংখ্যা, এই ডাব্লু হচ্ছে ভর, এবং সেটা গ্রামে নিতে হবে। আমি আবারও বলি, সেটা গ্রামে নিতে হবে। এম হচ্ছে আণবিক ভর, এম হচ্ছে আণবিক ভর, সেটা গ্রাম পার মোলে নিতে হবে। তুমি এটা কেজিতে আনতে পারবা না। যদি কেজিতেও থেকে থাকে, তোমাকে কেজি থেকে গ্রামে কনভার্ট করতে। যদি কেজিতেও থেকে থাকে, কেজি থেকে গ্রামে কনভার্ট করতে হবে। ভি কি? ভি হচ্ছে আয়তন, এবং সেটা মাস্ট বি লিটার নিতে হবে, এবং এটা তোমাকে এসটিপি তে নিতে হবে। এটা কিসে নিতে হবে? এসটিপি তে। আমি যেটা বলতেছি এই জিনিসগুলা কোথাও পাবা না। কোথাও পাইলেও পুরা ম্যাথ গুলো আসবে না এইভাবে। এটাও আয়তন, অবশ্যই লিটারে নিতে হবে, এবং এটা তোমার এসএটিপি। ভাই এসটিপি কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার। আবারও বলি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার। এসএটিপি কি ভাইয়া? এসএটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বাইন্ট টেম্পারেচার এন্ড প্রেশার। এসটিপি কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 অ্যাটমসফিয়ার। এসএটিপি কি ভাইয়া? এসএ হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটাকে আবার আমরা রুম টেম্পারেচারও বলতে পারি, রুম টেম্পারেচার বলতে পারি। আর এটা 1 অ্যাটমসফিয়ার, 1 অ্যাটমসফিয়ার চাপ। ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ার চাপ। এখন এই জিনিসটা আমরা একটু দেখব। এই ভিটা কি ভাইয়া? এটাও হচ্ছে আয়তন। এটা কি ভাইয়া? এটা হচ্ছে এনটিপি। এনটিপি মানে কি ভাইয়া? নর্মাল টেম্পারেচার। প্রত্যেকটা জিনিস লিখে নিতে হবে। এনটিপি মানে নর্মাল টেম্পারেচারের প্রেশার। এগুলো অ্যাব্রিভিয়েশন লিখতে হবে। এটা কত? 20 ডিগ্রি সেলসিয়াস। এই 1 এটিএম নিয়ে মতান্তর আছে, 1 অ্যাটমসফিয়ার নিয়ে মতান্তর আছে। এই ভিটা কি ভাইয়া? এই ভিটা আয়তন, এবং সেটা লিটার। ভাইয়া এটা কি? এসটা হচ্ছে ঘনমাত্রা, এবং সেটা মোল পার লিটারে। অবশ্যই সেটা মোল পার লিটারে হইতে হবে। ঠিক আছে, অবশ্যই সেটা মোল পার লিটারে হতে হবে। হতে হবে মানে হবে। ঠিক আছে, এটা হতেই হবে। আমার কথা বুঝতে পারছো? অবশ্যই সেটা মোল পার লিটারে হতেই হবে। আচ্ছা, এখন এইটা কি? এন কি? এন হচ্ছে অণু
পরমাণু বা আয়ন সংখ্যা, যে কোনোটাই। আর এনএ হচ্ছে নাম্বার অফ অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে ভাইয়া, এগুলা কি লাগবে কাজে? প্রত্যেকটা জিনিসই কাজে লাগবে, প্রত্যেকটা জিনিস কাজে না লাগলে গালিব ভাই লিখবো না। এখন চলে আসি ভাই, আর কি? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুব। আমি এখানে লিখবো, এখানে লিখবো আর হচ্ছে মোলার গ্যাস। আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুব। ভাই এটার মান কত হবে? মান এটা বসাবো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা অবশ্যই লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিনে বসাবো। কখন বসাবো? যখন তুমি এই জায়গায় পি এর মানটা নিবা অ্যাটমসফিয়ারে, ভি এর মানটা নিবা লিটারে, আর তোমার টি এর মানটা নিবা হচ্ছে কেলভিন। এখানে এই তিনটা জিনিস তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? ক্যালভিনে এটা নিতে হবে, এটা মাস্ট। এটা কখন সূত্রটা হবে? যখন এই সূত্রটা তখনই হবে যখন দেখবা, যখন ঘনমাত্রা না দেয়া থাকে, ঘনমাত্রা দেয়া থাকবে না, কিন্তু দ্রবণের পার্সেন্টেজ দেয়া থাকবে, দ্রবণের পার্সেন্ট দেয়া থাকবে। এই জায়গাটাও সেম, কিন্তু এই জায়গায় দ্রবণের পার্সেন্টেজের সাথে একটা জিনিস থাকবে, পার্সেন্ট প্লাস রো দেয়া থাকবে। রো মানে ঘনত্ব দেয়া থাকবে, ঘনত্ব দেয়া থাকতে পারে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? এই সূত্রটা, এই সূত্রটাই শুরু হয়েছে। পি এর মান প্যাসকেলে নিতে পারবা, প্যাসকেলে নিলে এই জায়গার মান চেঞ্জ করতে হবে। প্যাসকেলে নিলে এই মানটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিনে তোমাকে নিতে হবে, জুল পার মোল পার কেলভিনে নিতে হবে। হ্যালো, হুম, পড়াচ্ছি। হ্যাঁ, ওটা হচ্ছে যাবা হচ্ছে ইয়েতে যাবা, ওই যে শেপে যাবা, শেপে যায় ওখানে আছে, ওটার পাশে 3D নিচের দিকে আছে। ওই পেজটা বাদ রাখো, ওই পেজটা বাদ রাখে ওটা আমি করে তোমাকে মেইল করে দিচ্ছি, ওটা তখন কপি পেস্ট করে দিও। পড়ানো হইলে আমি ওটা করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। দেখো, যেটা বলছিলাম, এই তৌহিদা তুলি নামের একটা মেয়ে, হ্যাঁ কি টাকা পয়সা দিছেই? ওকে বলো যে টাকা পয়সা দিছো, তুমি টাকা পয়সা দিলে আমাকে নক দিতে পারো। টাকা পয়সা না দিলে, টাকা পয়সা দিয়ে অনেকে আবার টাকা পয়সা না দিয়েও ঢুকতে পারে। তাহলে আমার কথা বুঝতে পারছো? ভাইয়া এটা দিয়ে ম্যাথ করান। চলে আসি, খেলা শুরু। হাজারি স্যারের ম্যাথ, হাজারি স্যারের ম্যাথ। কি ম্যাথ ভাইয়া? 3.1। এই কি সামু না কি, এর নাম কি? সামু। পি এর মান প্যাসকেলে নেওয়া যাবে কিনা এবার বুঝছো? এই সামু, তুমি টাকা পয়সা দিছিলা?
টাকা পয়সা না, টাকা পয়সা গুলা তো তৌহিদা তুলি টাকা পয়সা দিছে কিনা সেটাই তো জানি না। তৌহিদা তুলি, মা পূজা তুলি, মা পূজা তিথি। এই তৌহিদা তুলিকে জিগাও তো টাকা দিছে কিনা, ইয়েতে জিগাও। আচ্ছা 3.1 প্রথম আসি, ম্যাথ করার প্রসেস, ম্যাথ করার নিয়ম। ম্যাথটাই হয় দুই টাইপের। ওকে যাই বলো যে পেইড ব্যাচের টাকা দিছো, টাকা দিলে তুমি ভর্তি হও, টাকা না দিলে তো এটা হবে না। আচ্ছা ম্যাথ করার প্রথম নিয়মটা হচ্ছে, সেটা হচ্ছে যে আহ, ভালো করে বুঝো, ম্যাথ করার যে নিয়ম সেটা হচ্ছে দুই টাইপের ম্যাথ হয়। একটা হচ্ছে রিয়াকশন ছাড়া, আরেকটা রিয়াকশন। কারণ এই ব্যাচটা তোমাদের মোটামুটি আমার 4 মাস টানতে হবে, তো 4-5 মাসও টানতে হইতে পারে। আমি 25,000 টাকা দিয়ে 5 মাস টানা মানে বুঝো খুব কষ্ট হয়ে যাবে। তোমরা তো 25 জনও ভর্তি হও নাই, তাহলে তো আমি ব্যাচ খুলতাম না, আমার ব্যাচ খোলার কোনো প্রশ্নই উঠে না। রিয়াকশন ছাড়া ম্যাথ আর রিয়াকশন সহ ম্যাথ, এটা হচ্ছে ম্যাথ করার নিয়ম। প্রথমেই দেখতে হবে রিয়াকশন আছে কিনা, রিয়াকশন আছে কিনা। তো প্রথমেই হচ্ছে ম্যাথের লাইন গুলা, ম্যাথের প্রত্যেকটা ওয়ার্ড করতে হবে, প্রতিটা ওয়ার্ড করতে হবে। সেন্টেন্স তো দূরের কথা, ওয়ার্ড করতে হবে। ওয়ার্ড করার পর যদি দেখো যে রিয়াকশন আছে, রিয়াকশন থাকলে, রিয়াকশন থাকলে রিয়াকশন কমপ্লিট করবা। এরপরে করবা কি, সমতা করবা। এরপরে করবা হচ্ছে সমতা করবা। তৌহিদা তুলি যদি টাকা দিয়ে পাঠায় তাহলে তো আমার ইয়েতে থাকার কথা। আচ্ছা, এ তো কি বলিয়া এবার হয়েছে মনে হচ্ছে, এক হয়েছে। এই তৌহিদা তুলি, কথা হচ্ছে যে তুমি তুমি টাকা পয়সা দিছো রে তৌহিদা তুলি রে, হ্যাঁ টাকা পয়সা, টাকা পয়সা আরো পাঠাই দেওয়া উচিত। আমি যে এত কষ্ট করে পড়াচ্ছি তোদের, 1,000 টাকা দিয়ে এগুলা হয়? হম, তোদের তো মনে কর যে আমাকে আরো 1,000 করে পাঠাই দেয়, তো মনে কর আমি না চাইলেও পাঠাই দেওয়া উচিত। দেখ, একটা রিয়াকশন সহ আর একটা রিয়াকশন ছাড়া সমতা করবো। এরপরে দেখবো আমি, যদি রিয়াকশন থাকে, তাহলে এটা কিন্তু রিয়াকশন থাকে, তাহলে কার সাথে কার সম্পর্ক সেটা দেখবো। কার সাথে কার সম্পর্ক সেটা দেখবো, তাই কি না? তো কার সাথে কার সম্পর্ক সেটা তুমি দেখছো, খুবই ভালো কথা। এরপরে দেখবো কি কি দেয়া আছে, এটা জেনারেল, কি কি দেয়া আছে।
তোরা স্টুডেন্ট ভর্তি করাইতে পারবি না? স্টুডেন্ট ভর্তি না করাইলে আমার খুবই লস হয়ে যাবে, সিরিয়াসলি লস হয়ে যাবে। দেন ম্যাথ করবো, কি কি দেয়া আছে, দেন সূত্র প্রয়োগ করবো, দেন ম্যাথ করবো। ওখানে একটা আমার লেখা বই দিব। এই কয়েকটা তোকে মানতেই হবে, এই কয়েকটা তুই যদি না মানিস ভাই তোর দ্বারাই হবে না। আরেকটা জিনিস মনে রাখবি, কিছু ওয়ার্ড, এই ওয়ার্ড গুলার মধ্যে কয়েকটা জিনিস পড়তে হয়, সেটা হচ্ছে এটি, ওটি, এ, ওই, এই টাইপের এই ওয়ার্ড গুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে লেটার গুলো আছে এবং ওয়ার্ড গুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন আজকে রাত 12টা পর্যন্ত, আজকে রাত 12টা পর্যন্ত কোর্স থাকবে 1200 টাকায়, 200 টাকা বাড়াইছি যা। আজকে রাত 12টা পর্যন্ত কোর্স থাকবে 1200 টাকায়, যে কেউ ভর্তি দিতে পারবে। চলে 3.1। আজকের একটু ভালো মতো নোটটা শেয়ার করবি। একটি সোডিয়াম পরমাণুর ভর কত? কি বলা হয়েছে? একটি সোডিয়াম পরমাণুর ভর কত? একটা লিখে দেখায়। একটি সোডিয়াম পরমাণুর ভর কত? তাহলে দেখো এই জায়গায় বলা আছে একটি, এটা কি বলা হয়েছে? একটি। একটি মানে বুঝাই কি? এটা একটা সংখ্যা, তার মানে একটি, দ্যাট মিনস এটা কি? সোডিয়াম পরমাণু, পরমাণুর সংখ্যা, এটা পরমাণুর সংখ্যা। তো পরমাণুর সংখ্যা আমি কি দিয়ে প্রকাশ করছিলাম বলো? পরমাণুর সংখ্যা কি দিয়ে প্রকাশ করছিলাম বলো? পরমাণুর সংখ্যা আমি কি দিয়ে প্রকাশ করছিলাম বলো দেখি? তাড়াতাড়ি বলো। কিরে একটা কথা কয় না কেন, থাপড়াবো ধরে এখন। পরমাণুর সংখ্যা আমি কি দিয়ে প্রকাশ করছিলাম? এন দ্বারা না? আচ্ছা, ভর চাইছে, ভর মানে কি? ডাব্লিউ। সোডিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণুর আণবিক ভর আমি জানি, এম, ইকুয়ালটা আমার জানা। আচ্ছা, যখন তুমি পরীক্ষার খাতায় ম্যাথটা করবা এই সূত্র দিয়েই ম্যাথ করবা, কেউ কাটবে না। এখানে লিখবা আমরা জানি, দেয়া আছে, এভাবে লিখবা দেয়া আছে। আমি একটা ম্যাথ দেখাই দিব ডিটেলস, বাকিগুলো তোমরা নিজেই করবা, এভাবে করবা, দেয়া আছে। কি দেয়া আছে ভাইয়া? দেয়া আছে, লেখো পরমাণুর সংখ্যা, সোডিয়াম পরমাণুর সংখ্যা। সোডিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে একটি, ঠিক আছে? সোডিয়াম পরমাণুর আণবিক ভর, পারমাণবিক ভর, পরমাণু তো পারমাণবিক ভরই হয়। পারমাণবিক ভর কত ভাইয়া? 23। এম ইকুয়াল টু 23। আর এখানে লিখো এন ইকুয়াল টু এম। আমরা জানি, এভাবে লিখবা, আমরা জানি অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো সংখ্যা ইকুয়াল হচ্ছে 6.223। অ্যাভোগাড্রো সংখ্যা কত?
6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এটা হচ্ছে কি গেল আমার অ্যাভোগাড্রো। আর সোডিয়াম, অতএব সোডিয়াম পরমাণুর ভর এখানে লেখো একটি। তো ম্যাথ করার সময় তোমাকে এই জিনিসগুলো লিখতে হবে। কারণ লিখবো আমরা জানি n ইকুয়াল টু হচ্ছে W/m ইকুয়াল টু n ভাগে। এই জিনিসটা একটু লিখবো। তুমি যদি এনটা না লিখো সমস্যা নেই। সম্পর্কটা তুমি দেখতেই পাচ্ছ। আমি এখানে এর আগেই বলছিলাম যে রিয়াকশন থাকলে রিয়াকশন কমপ্লিট করবা, কার সাথে কার সম্পর্ক দেখবো, এটা হচ্ছে আমাদের রিয়াকশন পার্টের জন্য। বাট আমার দেখতে হবে কি কি দেয়া আছে। যদি রিয়াকশন না থাকে তাহলে দেখতে হবে কি কি দেয়া আছে। তাহলে সেম ভাবে এখানে আমার সূত্র আসবে W/m ইকুয়াল টু n ভাগ n। তাহলে এখানে লিখো W/m। তাহলে এই জায়গায় তুমি কিসের মানটা পাবা বলো দেখি। এই জায়গায় তুমি পাবা হচ্ছে W এর W ইকুয়াল টু n ভাগ n এ। তাহলে এই জায়গায় আমার কত আসে, n এর মান আসবে হচ্ছে 1। এটা হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই হচ্ছে উপরে হচ্ছে 23। ভাইয়া এটা মুখে মুখে ক্যালকুলেশনটা কিভাবে করব? আচ্ছা, মুখে মুখে ক্যালকুলেশন করাটা অনেক ইজি। মুখে মুখে ক্যালকুলেশন করাটা অনেকটা ইজি। কিভাবে করব? আমি এই জায়গাটাতে দেখবো যে এইটা থেকে এইটার অ্যাপ্রক্সিমেট কাছাকাছি মান কোনটা। অ্যাপ্রক্সিমেট কাছাকাছি মান হচ্ছে যে যদি আমি 24 ধরি তাহলে 4/6 24 হয়। এটা যদি আমি 24 ধরি তাহলে 4/6 24 হয়, কিন্তু এটা আমার 24 না। তার মানে 3/6 18, মানে আমার এখানে 3/6 18 ভাগ যাবে। এখন এই জায়গাটাতে যেহেতু 23 আছে তাহলে অবশ্যই যেহেতু 23 মানে 24-এর কাছে অবশ্যই 7 অথবা 8-এর কাছাকাছি থাকবে। এখানে এই ম্যাথ গুলাকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন প্রসেস। এই হ্যান্ড ক্যালকুলেশন যেটা আছে, হাতে ক্যালকুলেশন, এই হ্যান্ড ক্যালকুলেশনে তোমার মেইন যে প্রসেসটা সেটা হচ্ছে মেথড অফ অ্যাপ্রক্সিমেশন। হ্যান্ড ক্যালকুলেশনের মেইন পার্টটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। তোমাকে এখানে কাছাকাছি মান নিয়ে তোমাকে কাউন্ট করতে হবে। এখানে কাছাকাছি মান নিয়ে কাউন্ট করতে হবে। তার মানে তুমি এখানে হাতে কলমে ক্যালকুলেশন করে গেলা। তাহলে 3.82 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা 22 আছে, 20 মাইনাস 23 হবে শেষ। এত টি কেন দিছি আমি জানি না, এত গ্রাম না। যদি বলো যে ভাইয়া এটা গ্রাম কিভাবে আসলো, কারণ ওয়েট হচ্ছে গ্রামে আসলো, ঠিক আছে, এত গ্রাম। কেউ গ্রামে জিএম লিখিও না। জিএম যে লেখে ও গাধা, ও কেমিস্ট্রি পারে না। জিএম মানে জেনারেল ম্যানেজার। তাহলে বুঝতে পারছো কিভাবে আমরা মেথড অফ অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করে আমরা হাতে ক্যালকুলেশনটা করতে পারলাম। এই জিনিসটা তোমরা দেখলে মাথা খারাপ করে ফেলবা, কোনো সমস্যাই না এটা। বুঝতে পারছো জিনিসটা? তাহলে হ্যান্ড ক্যালকুলেশনের মেইন জিনিসটা কি বলো দেখি। মেইন ক্যালকুলেশনটাই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। চলে আসে, আমি প্রত্যেকটা ম্যাথ করাই দিব, সমস্যা নেই। 3.2 একটি পানির অণুর ভর কত? সেম 3.2 একটি পানির অণুর ভর কত? সেম ওই একই সূত্র লিখে দিলাম, W/m ইকুয়াল টু n থাকে। একটি পানির অণুর ভর চাইছে। 3.3 1 গ্রাম হাইড্রোজেনে কয়টি পরমাণু আছে? আবারও বলি, 1 গ্রাম হাইড্রোজেন এ কয়টি পরমাণু আছে? 1 গ্রাম হাইড্রোজেনে কতটি পরমাণু আছে? আচ্ছা, তো কতটি পরমাণু আছে যদি তুমি এটা দেখো তাহলে একটু চিন্তা করো। 1 গ্রাম হাইড্রোজেন তার মানে এটা কত, ডাব্লিউ এর মান। কতটি পরমাণু আছে তার মানে কতটি, যখন ওয়ার্ডটাই থাকবে তার মানে সংখ্যা চাইছে। যখনই দেখবা টি ওয়ার্ড আছে তার মানে অবশ্যই এখানে কি চাইছে, সংখ্যা চাইছে।
কত টি যখনই থাকবে তখনই মনে করবো আমাকে এন এর করতে হবে। পরমাণু আছে তো খুবই ভালো কথা, কারণ তুমি হাইড্রোজেনের আণবিক ভর পারমাণবিক ভর জানো, সেটা হচ্ছে 1 গ্রাম পার মোল। গ্রাম পার মোল, ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে এখানে আমার ডাব্লিউ এর মান দেওয়া আছে, এখানে আমার কিসের মান বের করতে হবে, এন এর মান বের করতে হবে। কত টি, এন এর মান বের করতে হবে। তাহলে কত, ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন ভাগ এন। তার মানে আমার এই জায়গায় কিসের মান বের করতে হচ্ছে, এন এর মান বের করতে হচ্ছে। আচ্ছা, এই চ্যাপ্টারটা পড়ার সাথে সাথে আমি ফোর্থ চ্যাপ্টার পড়াবো। ফার্স্ট চ্যাপ্টারটার পরে থার্ড চ্যাপ্টারের পরে আমি ফোর্থ পড়াবো, এন ভাগ এন। তাহলে এন এর মান কত, ডাব্লিউ বাই এম ইন্টু হচ্ছে এন। তার মানে এই জায়গায় আমার ডাব্লিউ এর মান আছে কত, 1 গ্রাম, এটা 1 গ্রাম ইন্টু হচ্ছে 6.023 ইন্টু 10⁻⁻⁻। তার মানে আমার যা মান আছে তাই, এটাই হবে 6.023 ইন্টু 10⁻⁻⁻। এটাই অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। আচ্ছা চলে আসি, চলে আসি একটা এক্সট্রা অঙ্ক করি। এটা হচ্ছে গুহ স্যারের উদাহরণ এক। আচ্ছা, গুহ স্যারের উদাহরণ পরে করি, আমরা আগে হাজারি স্যার শেষ করি। আমি দুইটা ম্যাথই করাবো, সমস্যা নেই। তোমাদের এখনো সময় আছে, স্টুডেন্ট ভর্তি করাও। তোমাদের স্টুডেন্ট ভর্তি করাইলে ক্লাসের এফোর্ট ভালো যাবে, আর নাহলে 25,000 টাকা দিয়ে 5 মাস ব্যাচ চালানো খুব কষ্ট। স্টুডেন্ট আমি তো ভাবছিলাম যে 200 স্টুডেন্ট ভর্তি হবে, বোধহয় 200 স্টুডেন্ট ভর্তি হইতে পারলে আমার ব্যাচটা ভালো চলবে। ঠিক আছে, চলে আসি 3.4। আচ্ছা, খুবই ভালো কথা। এখানে বলছে 500টা স্বাক্ষর দিতে, ভালো করে বুঝবা। 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলে দেখো এই প্রশ্নটা সবার সামনে বই আছে, দেখো 500টা স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের ওই একই ধরো, ওইটা ডাবল 1 ধরবা, মানে ম্যাথ করার সময় 1 ধরবা, সমস্যা নেই। দেখো 500টা স্বাক্ষর দিতে, সবার সামনে বই রাখো। দেখো 500টা স্বাক্ষর দিতে আমার গ্রাফাইট মানেই হচ্ছে কার্বন, গ্রাফাইট হচ্ছে কার্বনের রূপ। এর সংকরায়ন sp2, এই sp2 হওয়ার কারণে এই গ্রাফাইটটা হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, বিদ্যুৎ পরিবাহী। আচ্ছা, তো এখন যদি আমি তোমাকে বলি যে 500টা স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের এত মিলিগ্রাম খরচ, থামো, এত মিলিগ্রাম, সরি, থামো এখন, একদম ঠান্ডা মাথায় থামো। তাহলে দেখো 500টা স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলের যদি এত মিলিগ্রাম খরচ হয়, তাহলে একটা স্বাক্ষর দিতে কত মিলিগ্রাম খরচ হবে সেটাও বের করতে পারো। ঠিক আছে, এখন দেখো পরের প্রশ্নটা বলছে প্রতিটা স্বাক্ষর দিতে কতটি কার্বন পরমাণু খরচ হয়। বলা আছে কতটি, তার মানে এখানে নাম্বার চাইছে, তার মানে এখানে আমার নাম্বার চাইছে, তার মানে এন এর সংখ্যা চাইছে, এন এর মান চাইছে। তার মানে আমাকে এখানে কি চাইছে, এন এর মান চাইছে। তাহলে চলে আসি, যেহেতু প্রতিটা স্বাক্ষর দিতে কতটি কার্বন পরমাণু খরচ হয়, তাহলে আমি আগে একটা স্বাক্ষর দিতে কত মিলিগ্রাম অথবা কত গ্রাম পরমাণু স্বাক্ষর দিতে খরচ হয়েছে সেটা বের করি। এটা বের করলেই তো হচ্ছে। তাহলে তুমি যদি লেখো এরকম যে 500টি স্বাক্ষর দিতে খরচ হয়, আমি একটা ঐকিক নিয়মে করাবো না, আমি দুইটা নিয়মে ম্যাথ করাবো এখানে। পাঁচশোটা স্বাক্ষর দিতে খরচ হয়, তাহলে একটা স্বাক্ষর দিতে কয়টা খরচ হয়। আমি শুধুমাত্র এটাই ঐকিক নিয়মে করাবো, একটু দরকার আছে এটা। এত মিলিগ্রাম গ্রাফাইট, তাহলে এটা কত আসে অ্যান্সার, দেখো দেখি অ্যান্সার কত আসে, এটা অ্যান্সার কত আসে দেখো।
আচ্ছা, অ্যান্সার কত আসে দেখো দেখো। আচ্ছা, এটা দেখো, গ্রাফাইটটা যদি আমি এইভাবে করি, গ্রাফাইট মানেই কিন্তু কার্বন, ভালো করে বুঝবা। ওয়ান পয়েন্ট, কি রে, দুইটা দুই রকমের অ্যান্সার আসলো কেন? ও, নিচে 500 হবে, হ্যাঁ, সরি, নিচে 500 হবে। তাহলে কত আসবে? 500 যদি হয় 500 দাও নিচে, এটা তো আমি ভুল লিখছিলাম। তাড়াতাড়ি করো, অ্যান্সার লেখো। এটা এটা কত আসে? তাড়াতাড়ি লিখো, তোমরা ঠিক করে করো না, গাধা হাত। 0.112, 0.11 মিলিগ্রাম। তো দেখো, এইটা হচ্ছে আমার একটা স্বাক্ষর দিতে এত মিলিগ্রাম খরচ হচ্ছে। তার মানে আমার এখানে বলতে কতটি কার্বন পরমাণু খরচ হয়, তাহলে এইটা এই মিলিগ্রামের মধ্যে কতটি কার্বন পরমাণু আছে সেটা বের করলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে তুমি এখানে লিখবা, আমরা জানি যেই সকল গাধা ভুল করলো ও আসলে গাধাই থাকে। আমি ভুল করতেই পারি এন ভাগে। তার মানে এই মিলিগ্রামটার মধ্যে কতটি পরমাণু আছে, তাহলে তুমি এখান থেকে বের করে নিতে পারবে। তাহলে এইখানে হচ্ছে ডাব্লিউ এর মান মিলিগ্রামে না নিয়ে আমাকে এটা গ্রামে নিতে হবে, কারণ আমি এম এর ভরটা নিব হচ্ছে গ্রাফাইট, যেটা হচ্ছে কার্বন 12 গ্রাম পার মোলে আসবে। ঠিক আছে, 12 গ্রাম পার মোলে আসবে। তো এখন যেটা আসবো সেটা হচ্ছে যে আমার এখানে এন এর মানটা লাগবে। এন ইকুয়াল টু, ডাব্লিউ এর মান হচ্ছে 0.112 ইন্টু হচ্ছে 10⁻³ এম এর মান আসবে হচ্ছে তোমার 12 ইন্টু হচ্ছে 6.023 ইন্টু 10⁻²3। এটা করো দেখি, এটা অ্যান্সার কত আসে দেখো, ক্যালকুলেটর চাপো। এই অঙ্কটা বুঝতে পারছো? এই অঙ্কটা বুঝতে পারছো? এই অঙ্ক কিন্তু বুয়েটে আসছিল, যে বুয়েট লিখতে গ্রাফাইটের এত মিলিগ্রাম খরচ হয়, একটা ওয়ার্ড লিখতে কত মিলিগ্রাম, কত কয়টি কার্বন পরমাণু লাগবে, বি লিখতে কয়টি কার্বন পরমাণু লাগবে, এটা বুয়েটে আসছিল। কত আসে অ্যান্সার দেখো, অ্যান্সার আসতে পারে এইটা, 5.58। দেখো এটা আসবে। আচ্ছা ভাইয়া, এটা হ্যান্ড ক্যালকুলেশন করব, ভাইয়া এটা হ্যান্ড ক্যালকুলেশন করব, ভাইয়া অবশ্যই বলে দিবে। ভাইয়া কিভাবে বলবে? ভাইয়া এভাবেই বলবে, দেখেন আমি ক্যালকুলেশনটা একটু দেখাই। 0.112 ইন্টু 10⁻³ ইন্টু 6.023 ইন্টু 10⁻²3। আপনারা যে কোনো গ্রুপে আপনি এটা শেয়ার দিতে পারেন, আমার পিডিএফটা শেয়ার দিতে পারেন, আপনি আপনাদের এটা অ্যালাউন্স থাকলো যে আপনারা অবশ্যই এটা শেয়ার দিতে পারবেন। নিচে হচ্ছে দেখেন, আপনি ইজিলি 6 দিয়ে এটাকে কাটতে পারবেন, সেটা 2 হবে। আপনি খুবই ঠান্ডা মাথায় দেখবেন আমার কথা, আপনি খুবই ঠান্ডা মাথায় দেখেন, এখানে 2 হবে। এখানে কি হবে বলেন দেখি? 2 হবে। তাহলে আপনি দেখেন এখানে 2 হচ্ছে, আপনি যদি এই তিনটাকে এটার সাথে মিক্সড আপ করেন তাহলে এইটা হয়ে যাবে আমার 20। এই 3 কে এটার সাথে গুণ করলে এটা হয়ে যাবে 20। ঠিক আছে, আর আমি যদি এটাকে 10 বানায় নেই, এটাকে আমি যদি এরকম বানাই 0.1
112 ইন্টু 10 টু দি পাওয়ার 20। আমি কিন্তু পুরো অ্যাপ্রক্সিমেশন করতেছি বাই 2। তাহলে দেখেন আপনি অ্যাপ্রক্সিমেশনটা কিভাবে করবেন, অ্যাপ্রক্সিমেশনটা কিভাবে করবেন, এটা আমি চলে আসি হ্যান্ড ক্যালকুলেশন। দেখেন এটা পুরো হ্যান্ড ক্যালকুলেশন, ঠিক আছে? দেখেন এটা পুরো হ্যান্ড ক্যালকুলেশন। কারণ আপনি দেখেন এখানে আমি 10 বানাই নেই, এটা মানে 11.2 করে নেই, তাহলে এই জায়গাটাতে আমার আসবে 10 টু দি পাওয়ার 18 ডিভাইডেড বাই 2। এটা দিয়ে কাটেন, আপনি জানেন 11 যদি বানাইতে যাই আমার 5.5 লাগবে, তাহলে 5.5 আমার এমনি আসতেছে। এই দেখেন 5.5 আসতেছে, 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 18। এটা হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন। কি বুঝতে পারছেন? মজা না? হ্যান্ড ক্যালকুলেশন মজা না? হ্যান্ড ক্যালকুলেশন মজা না? হ্যান্ড ক্যালকুলেশন আমি আপনাকে বস বানাই দেব। হ্যান্ড ক্যালকুলেশন মজা না? দেখেন আপনারা এসিএস এ যাবেন, আপনারা যাবেন বন্দি পাঠশালায়, আপনারা যাবেন কোথায়? আপনারা যাবেন উদ্ভাসে। কিন্তু আজকে আমাদের যদি একটু হিট থাকতো, আমি আমি আমাদের যদি একাডেমিক হিট থাকতো, বা আমি আমার যদি ফেসটা পরিচিত থাকতো, তাহলে আজকে ওর থেকে ডাবল টাকা দিয়ে আমার কাছে ভর্তি হইতেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি, এই বন্দি পাঠশালায় এসিএস এ আপনাকে এইভাবে ধরে ধরে করাবে না, না, না। আপনি এই কথা যদি আমার বাইরে ছড়াই দেন আমার কোনো আপত্তি নেই। আপনি যেইখানে যান না কেন আপনাকে কোনোভাবে এভাবে করাবে, এত সহজ না। আপনাকে ডিরেক্টলি বুয়েটের অঙ্কে করাবে তারা, আপনাকে ওরা মনে করে আপনারা বস। বইয়ের অঙ্ক যদি সলভ না করেন আপনি বুয়েটের অঙ্ক ঘন্টার মাথা পারবেন। বললাম তো ঘন্টার মাথা পারবে। আজকে আমাদের ফেস ভ্যালু নাই দেখে আজকে আমরা এই আপনাদের মতো স্টুডেন্টকে টোকায় টোকায় পড়াচ্ছি। আর 1 বছর পর ইনশাল্লাহ এটা থাকবে না, আপনি আমার কথাটা মিলাই রেখেন ইনশাল্লাহ। এরপরে চলে আসি 3.5। আমরা কি বুঝছি হ্যান্ড ক্যালকুলেশন এবং পুরা ক্যালকুলেশন দুইটাই বুঝছি আমরা? আপনার উপরে দেখবেন 3.2 নামের একটা এমসিকিউ আছে, ওখানে বলা আছে যে পরমাণুর ক্ষুদ্রতম ভরের একক কোনটা। আমি বলছি AMU এবং ক্ষুদ্রতম ভরের একক AMU, এটা লিখে দিবেন। আচ্ছা 3.5-এ চলে আসি। 3.5 হচ্ছে সেম, W/M ইকুয়াল টু N ভাগের 3.6 চলে আসি। এটা এই ম্যাথটা করে দিব। এটা বলা হয়েছে প্রমাণ তাপমাত্রা ও চাপ। তো আপনি বুঝতেই পারতেছেন যখনই প্রমাণ তাপমাত্রা ও চাপ তখনই আপনার এটা V.22.4 হবে। এটা আমি ইজিলি বুঝতে পারি। প্রমাণ তাপমাত্রা হচ্ছে 1 ml অক্সিজেন গ্যাসে কয়টি অণু বিদ্যমান। অক্সিজেন গ্যাসে অণু বিদ্যমান মানে এন এর মান চাইছে, কয়টি অণু বিদ্যমান অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করেন, ইজিলি বুঝতে পারেন। আমি আবারও বলি প্রমাণ তাপমাত্রা হচ্ছে 1 ml, তাহলে ওইখানে আছে ভি এর মান কিসে আছে, ml এ আছে 1 ml, তাহলে আমি ভি এর মান কিসে নিব, লিটারে নিব, অলওয়েজ লিটার। ভি এর মান আপনি অলওয়েজ লিটারে নিয়ে করবেন। ভি এর মান আপনি কিসে নিয়ে করবেন, অলওয়েজ লিটারে নিয়ে করবেন। তাহলে দেখেন এখানে আমি যদি 1 লিটার ধরি, এখানে আমি 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা আমি সবসময় কিসে নিব, লিটারে নিব। তাহলে 1 ml ইকুয়াল টু 1 ইন্টু 10 টু দি পাওয়ার -3 লিটার, তাহলে 22.4 ইকুয়াল টু n ভাগে। তাহলে এখানে আপনি কত পাচ্ছেন দেখেন কত আসে, 1/22.4 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার। তাহলে এখান থেকে আপনি কিসের মানটা পাবেন, এন এর মান পাবেন। তাহলে এন এর মানটা দেখেন কিসে পাচ্ছেন, এই 23 এবং এটা 3 কেটে দেন, তাহলে এন এর মান আপনি কিসে পাচ্ছেন, ইজিলি আমি পাচ্ছি
1 into 6.023 into 10 to the power 23 divided by, তাহলে আপনি ইজিলি বুঝতে পারতেছেন যে এই জায়গাটা আমার কত আসবে, 2.6875। আপনি বুঝতে পারেন কিভাবে করছেন এটা? আপনি কি বুঝতে পারতেছেন এটা কিভাবে করছেন? এটা 20 দাও, যেহেতু আমি এখানে 10 কাটছি। এখন আসি এটা হ্যান্ড ক্যালকুলেশন, ভাইয়া হ্যান্ডি 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 ক্যালকুলেশন দেখেন, হ্যান্ড ক্যালকুলেশন। হ্যান্ড ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনি দেখবেন যে এইখানে যেটা আছে, দেখেন আপনি এখানে এমন ভাবে কাটেন 22 দিয়ে যেন 60 কে কাটা যায়, এই টাইপের করেন। তার মানে আমি এটাকে 60 করে নিলাম, 60.23 ইন্টু 10 টু দি পাওয়ার 19, এটা আমি করে নিলাম। আর এখানে আমার 22.4। তো আপনি বুঝতেই পারতেছেন 22 দিয়ে যদি আপনি এটাকে কাটেন 2 এর বেশি যাবে না, 3 দিয়ে করলে আমার 66 চলে যায়, 2 এর বেশি যাবে না এবং সেটা 5 এর উপরে চলে যাবে। তার মানে 5 এর উপরে বলতে 68 টাইপের কিছু একটা চলে যাবে। 5 এর উপরে যাবে এইটুকু কনফার্ম থাকে না। 19 তো আপনি এখানেই বুঝতে পারতেছেন কিভাবে 19 আসছে। তার মানে আমি এখানে করব 2.68, মানে আপনি ইজিলি বুঝতে পারতেছি এখানে 2.5 এর উপরে থাকবে। আর 19টা আমি বুঝতে পারছি কিভাবে করছি, কারণ আমি এখানে 60 করে নিছি, আমি অ্যাপ্রক্সিমেশন করব। অ্যাপ্রক্সিমেশন ছাড়া কোনোভাবেই কোনো ম্যাথ হ্যান্ড ক্যালকুলেশন আপনি করতে পারবেন না, না, না। এন্ড দ্যাটস মাই গ্যারান্টি। বাকি সবগুলা সেম প্রসেস। 3.6 7ও সেম প্রসেস, 3.7 সেম প্রসেস, 3.8 সেম প্রসেস, 3.9 সেম প্রসেস, আর 3.10ও সেম প্রসেস। এরপরে চলে আসি ভাইয়া 3.1 নিজে করো। এটা কি করাবেন? এটা করাবো।